রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বললেন, চা নিয়ে এসো। রোমানা চৌধুরী অবাক হয়ে বললেন, আমি বললাম রাজের বাবা তোমাকে খুঁজেছে আর তুমি বলছো চা নিয়ে এসো। তুমি তো ওনার সাথে কথা বলতে যেতে পারতে। রুবেল চৌধুরী আগের মতোই করে বললেন, আগে চা নিয়ে এসো। রোমানা চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। রুবেল চৌধুরী আয়েশি ভঙ্গিতে বসে নিজের ফোন বের করলেন। রোমানা চৌধুরীও চা নিয়ে এলেন। রুবেল চৌধুরী চাতে চুমুক দিতে রোমানা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তুমি সবকিছু নিয়ে এত বেশি চিন্তা করো কেন বলো তো? এই দেখো আমি এখনো এত চিন্তা করি না, আর চিন্তা করেই বা কি করব? ভাগ্যের চাকা কি ঘোরাতে পারবো? না, একদম পারবো না। রোমানা চৌধুরী যতই শুনছেন ততই অবাক হচ্ছেন। হঠাৎই তার হলো কি এইটাই ভেবে পাচ্ছেন না। সবসময় তো চুপচাপ থাকেন, আজ হঠাৎ এমন কথা বলছেন যার মানে খুঁজেই পাচ্ছেন না। রাশেদ চৌধুরী নিচে নেমে আসলেন। তাকে দেখে রুবেল চৌধুরী কোনো প্রতিক্রিয়া দেখালেন না। যেমন বসে চা খাচ্ছিলেন ঠিক তেমনই বসে রইলেন। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীর সামনাসামনি বসে বললেন, কোথায় গিয়েছিলি? রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বললেন, মিষ্টি শপিং এ যেতে চেয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে আজ নিয়ে যাই। বিয়ে হয়ে গেলে তো আর এই মেয়েকে কাছেই পাবো না। রাশেদ চৌধুরী চিন্তিত গলায় বললেন, আজ অফিসে যাসনি কেন রে? রুবেল চৌধুরী চায়ের কাপ রেখে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? হুট করে আমাদের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। কি বলছো ভাই? আজ একসাথে আমাদের সব বিজনেস পার্টনাররা নিজেদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিলগুলো ক্যান্সেল করেছে। রুবেল চৌধুরী কপালে ভাঁজ এনে বললেন, হঠাৎ করে সব ক্যান্সেল করার কারণ কি? কারণটাই তো জানা যাচ্ছে না। তোমার জানা মতে কোম্পানিতে কিছু হয়েছে কি? না, সব ঠিক ছিল। দুপুরে একসাথে সবাই জানালো কেউ একসাথে কাজ করতে চায় না। রুবেল চৌধুরী বেবুক গলায় বললেন, তাহলে তো বেশ চিন্তার বিষয়। কি করব এখন? আমার মাথায় কিছুই ঢুকছে না। সব এভাবে পাশ থেকে চলে গেলে একা একা কি করে বিজনেস করব? আর চলে যাওয়ার কারণই বাকি। ভাই শান্ত হও, মাথা গরম করা ঠিক হবে না এখন। মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কি করে মাথা ঠান্ডা করি বল? রোমানা চৌধুরী একটু দূর থেকে ভালো করে রুবেল চৌধুরীকে পরক্ষণ করলেন। তার এমন ঠান্ডা থাকায় কিছুতে মেনে নিতে পারছেন না তিনি। নিজেদের কোম্পানির এমন দশা শুনে নিজেও কেমন শান্ত রয়েছেন। আর কি করেই বা নিজের ভাইকে শান্ত হতে বলছে। তৎক্ষণাৎ রুবেল চৌধুরী উঠে চলে গেলেন। রাশেদ চৌধুরী চিন্তিত হয়ে বসে রইলেন। জাপানে তখন সন্ধ্যা। রাদীপ রাজকে নিয়ে বাইরে গিয়েছে। রাজ এখানে আসার পর থেকে ওকে কোথাও ঘুরানো বা কোথাও নিয়ে যাওয়া হয়নি রাদীপ। আজকে অফিস থেকে দুপুরে বাড়িতে ফিরে এসেছিল। সন্ধ্যার সময় ফ্রি ছিল রাদীপ, তাই রাজকে নিয়ে বের হয়েছে। রাহা বাড়িতে একা রয়েছে। মেড গিয়েছে কিছু জিনিস কিনতে শপে। রাহা ভাইয়ের কথা মতোই মেন দরজা লাগিয়ে দিয়ে ডাইনিং রুমে বসে টিভি দেখছিল। নিজেই নিজে বোর হচ্ছিল। এর একটু পরে বাড়ি কলিং বেল বেজে ওঠে। রাহা উঠে দাঁড়ায়, মনে করে মেড হয়তো বা তার ভাই এসেছে, আর নয়তো সাইমন অফিস থেকে এসেছে। রাহা মেন দরজা খুলে দিয়ে দাঁড়ায়। সামনে থাকা ব্যক্তিটি দেখতে অবাক হয়ে যায়। সামনে থাকা ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়। যারা এসেছে, কিন্তু যারা কেন এখানে এসেছে? তার ভাইকে দেখতে, কিন্তু তার ভাই তো সুস্থ হয়েছে। তাহলে যারা আবার এসেছে কেন? রাহা কথাগুলো ভাবতে ভাবতে যারার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, ভালো আছেন? যারা হালকা হেসে বলে, আপনি কেমন আছেন? ভালো। বাহিরে কেন, ভিতরে আসুন না। যারা ধীর পায়ে রাহার সাথে ভিতরে ঢুকলো। রাহা যারাকে সোফায় বসতে বলে। যারা বসতে বসতে আশেপাশে তাকায়, তার চোখ দুটো অন্য কাউকে খুঁজছে। রাহা যারাকে বসিয়ে কিচেনের দিকে চলে আসে। কফি বানায়, সাথে হালকা কিছু খাবার ট্রেতে করে নিয়ে ডাইনিং রুমে ফিরে আসে। ট্রেটি টেবিলে রেখে কাপটি যারার সামনে এগিয়ে দেয়। এরপরে পাশের সোফায় বসে যারা খানিকটা ইতস্ত গলায় বলে, আচ্ছা আপনার ভাই মানে রাদীপ সে কোথায়? বাড়িতে আছে? না ভাইয়া বাড়িতে নেই। কোথায় গিয়েছে? ভাইয়া একটু ঘুরতে গিয়েছে। উনি সুস্থ হয়েছেন? এই শুনে রাহা মনে মনে বলে, এই মেয়ে বলে কি, সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, আর এখন বলছে উনি কি সুস্থ হয়েছে? রাহা হালকা হেসে বলে, সুস্থ হয়েছে। যাক, ভালোই হয়েছে, অনেক টেনশনে ছিলাম। রাহা কৌতূহলবশত প্রশ্ন করে, আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? যারা হেসে মাথা নাড়িয়ে বলে, না না, আমার বিয়ে হয়নি। আমি এখানে পড়তে এসেছি, আর আমার ফ্যামিলি এইখানেই থাকে। প্লিজ কফিটা খান। শুধু আমার জন্য এনেছেন, আপনি খাবেন না? রাহা হেসে বলে, না আমি কফি খাই না। রাহা আর ঝাড়া কথার মাঝে সাইমন ঢুকে বাড়ির ভিতর। সাইমন এগিয়ে আসতে আসতে রাহার সাথে ঝাড়াকে কথা বলতে দেখে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে আজ আবার এসেছে কেন? যারা সাইমনকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া ভালো আছেন? সাইমন গম্ভীর গলায় বলে, আপনি হঠাৎ এইখানে? পাশ থেকে রাহা সাইমনকে বলে, আসলে উনি ভাইয়াকে দেখতে এসেছে। সাইমন কপাল কুঁচকে মনে মনে বলে, একজনকে কয়েকবার দেখা লাগে, নিশ্চয় এই মেয়ের মাঝে কোনো ঘাবলা আছে। সাইমন সিঁড়ির দিকে যেতে যেতে বলে, আমি রাদীপকে কল দিয়ে আসতে বলছি। রাহা বলে, ঠিক আছে। সাইমন চলে যায়। যারা রাহার দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা মানে উনি কি হয় আপনার? উনি আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের মতোই।
এর একটু পরে সাইমন ওপর থেকে হাই তুলে রাহাকে ডেকে ওঠে। রাহা, হ্যাঁ ভাইয়া বলো। ওপরে এসো তো। আসছি। রাহা ঝাড়ার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি বসুন, আমি শুনে আসছি। যান। রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সাইমন নিজের রুমে বিছানায় বসেছিল। রাহা এসে বলে, ভাইয়া বলুন। সাইমন উঠে দাঁড়িয়ে বেবুক গলায় বলে, রাহা ঝাড়ার ব্যাপারটা কেমন একটা লাগছে না? আমারও কেমন যেন লাগছে। একবার তো ভাইয়াকে দেখেই গেল, আবার এসেছে ভাইয়াকে দেখতে। সাইমন মাথা দুলাতে দুলাতে বলে, না না, বললো যে রোগী দেখতে। তবে আপনি কেন ডাকলেন সেটা বলুন। আমি ডেকেছি এই নিয়ে তোমার সাথে কথা বলতে। আমার সাথে কথা না বলে ভাইয়াকে কল দিন। সাইমন দরজার কাছে গিয়ে উকি দিয়ে এসে রাহাকে বলে, শোন রাহা, এখন রাদিফকে যারা আসার কথা জানাবে না। রাহা কপালে ভাঁজ এনে বলে, কেন? শোন আমি বলি, রাদিফ এখন মন মেজাজ ভালো নেই। মিষ্টিকে নিয়ে কি চিন্তায় আছে জানোই তো। আর এই মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। মেয়েটার কথা শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই রাদিফকে ভালোবাসে। ভাইয়া, আমিও এটাই ভাবছি। তাহলে এখন কি করবে? রাহা সাইমনের দিকে তাকিয়ে বলে, কি করব? ওই মেয়েকে এখন কিছু একটা বলে চলে যেতে বলো। বলো যে রাদিফের আসতে লেট হবে। আমি একা বলবো, আপনিও সাথে আসুন। চলো। সাইমন রাহার সাথে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে সাইমন রাহাকে বলে, রাহা তুমিও আমার কথার সাথে সাথে তাল মেলাবে। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। সাইমন আর রাহা নিচে নেমে আসে। সাইমন হেসে এসে জারার দিকে তাকিয়ে বলে, আসলে রাদিফকে কল দিয়েছি, আপনার কথা জানিয়েছি, কিন্তু ওর আসতে অনেক লেট হবে। বলতে গেলে 2-3 ঘন্টা। যারা চিন্তিত গলায় বলে, এত লেট? আমার তো এতক্ষণ সময় নেই। রাহা হেসে হেসে বলে, সময় নেই? তবে থেকে যান। মানে বলছিলাম ভাইয়া আসতে তো অনেক লেট হবে, তাই থেকে যান আজকে এখানে। এই শুনে সাইমন রাহার দিকে তাকায়। যারা রাহার কাছে এসে দাঁড়ায়, রাহাকে ধরে বলে, অন্য একদিন এসে থাকবো। ওনার যখন আজকে লেট হবে আসতে, তাহলে আর বসে থাকতে চাই না। উনি আসলে আমার কথাটা বলবেন প্লিজ। বলবো। তাহলে আজ আসি। যারা রাহা আর সাইমনের থেকে বিদায় নিয়ে চলে যায়। যারা চলে যেতে সাইমন বলে, রাহা তুমি কিন্তু বলবে না রাদিফকে ওর কথা? ঠিক আছে, বলবো না। শুধু আপনি আর আমি জানবো। এখন যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। তুমি খাবার বাড়বে? মেট কোথা? উনি শপে গিয়েছে। এখন আপনি যান। যাচ্ছি। সাইমন সিঁড়ির কাছে গিয়ে আবারও রাহার কাছে ফিরে আসে। এরপর বলে, রাহা রাজ আসলে তুমি ওকে নিয়ে আমার কাছে এসো। কেন? কথা আছে। ঠিক আছে। রাত 8টার দিকে রাদিফ আর রাজ বাড়িতে এলো। দুজন ফিরে যে যার যার রুমে গেল। রাজ রুমে এসে দেখতেই পায় রাহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাজ চুপি চুপি রাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। রাহা আচমকায় রাজের উপস্থিতি খানিকটা কেঁপে উঠে। রাজ আলতো করে হাত রাখে রাহার পেটে। রাহা মুচকি হাসে। রাজ নেছালো কণ্ঠে বলে, অনেক জায়গায় ঘুরে আসলাম, নতুন জায়গা দেখলাম, সাথে নতুন নতুন মানুষ দেখলাম, তবে জানো কোথাও আমরা শান্তি পাইনি। রাহা পেছন ফিরে রাজকে জড়িয়ে ধরে। রাজ হাতের বাঁধন শক্ত করে রাহাকে জড়িয়ে ধরে রইল। রাহা কপালে ঠোঁট ছুঁয়ে বলে, অনেক ভালোবাসি তোমায়। রাহা দুষ্টু এসে বলে, আমাকে না বাবুকে? দুজনকেই। রাজ রাহাকে জড়িয়ে মুখোমুখি করে ধরে বলে, দেশে ফিরে যাবে? রাহা চোখ নামিয়ে বলে, সময় হয়নি। রাজ গম্ভীর গলায় বলে, জানি সময় হয়নি। আমি, তুমি, রাদিফ এই তিনজনই আছি বাবার একটা কথার অপেক্ষায়। বাবা যদি একবার বলতো যে তোরা ফিরে আমরা শুধু এই একটা কথার অপেক্ষা আছি। এই বাবাকে বাকিয়ে বোঝাবে বলো? মিষ্টির জন্য কষ্ট হচ্ছে। ভাই হয়ে ওর পাশে থাকতেই পারছি না। রাহা বলে, তুমি চিন্তা করছো কেন? তুমি এত কিছু দেখেও বোঝাতে পারছো না? না ভাইয়া, মিষ্টিকে অন্য কোথাও বিয়ে হতে দেবে না। রাদিফও শুধু কষ্টে পেয়ে যাচ্ছে। এভাবে আর ওকে দেখে ভালো লাগছে না। আল্লাহ ওদের একসাথে করে দিক। রাজ কথা বলতে বলতে রাহাকে নিয়ে রুমে চলে আসে। রাহা বিছানায় বসলো। রাজ ব্যালকনিতে দরজা লাগিয়ে দিয়ে পানি খেয়ে রাহার পাশে বসলো। যারা যে এসেছিল সেটা রাহা রাজকে জানায়। পরের দিন মিষ্টির বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আগামী শুক্রবারই। হাতে রয়েছে 4 দিন। রাশেদ চৌধুরী এখনো নিজের কোম্পানি নিয়ে ঝামেলার মধ্যে আছেন। এই বিয়েটা নিয়ে অনুষ্ঠান পরে করবেন। রাশেদ চৌধুরী খুব কাছের বন্ধু সোহেল শিকদার। সোহেল শিকদারের একমাত্র ছেলে তুহিন শিকদার। পড়াশোনা শেষ করে বাবার কোম্পানির পুরো দায়িত্বটা তার উপরেই। তুহিনের সাথে মিষ্টির বিয়ে ঠিক হয়েছে। তুহিন 2 দিন ধরে মিষ্টিকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। মিষ্টির কোনো উত্তর নেই। বেশ চিন্তিত হয়ে পড়লো। অনেক ভাবাভাবির পর মিষ্টির মায়ের নাম্বারে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? ভালো। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি তুহিন। আসলে মিষ্টিকে কল দিচ্ছি, ও ধরছে না। ওর সাথে কথা বলতে চাই। ও, তুমি একটু লাইনে থাকো, আমি নিয়ে দিচ্ছি। সাইমা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে মিষ্টির রুমে এলেন। মিষ্টি উব হয়ে শুয়েছিল। সাইমা চৌধুরী মিষ্টির পেছন থেকে ডাক দিয়ে ফোন এগিয়ে দিয়ে বলে, এই নে কথা বল। মিষ্টি উঠে বসে বলে, কি কথা বলবো? কে ফোন দিয়েছে? তুহিন।
মিষ্টি মাথা দিয়ে না করতে থাকে। সাইমা চৌধুরী ফোনটা জোরপূর্বক মিষ্টির হাতে দিয়ে বললেন কথা বল। সাইমা চৌধুরী চলে গেলেন রুম থেকে। মিষ্টি ফোনের দিকে তাকিয়ে মিনমিন করে বকতে বকতে কানে নিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। তোমার ফোনে কল দিচ্ছি, ধরছো না কেন? মিষ্টি আশপাশ করতে করতে বলে আসলে চার্জ নেই, চার্জ দিতে ভুলে গিয়েছি। তুহিন বেবুক গলায় বলে তোমাকে কালকে থেকে কল দিচ্ছি, তুমি মিথ্যা বলছো কেন? মিষ্টি মিথ্যা বলে আসলেই কি বলুন তো, ফোনটা হারিয়ে গিয়েছে। আগে বলবে তো। আজ ফোন কিনতে গিয়েছি কিন্তু ফিরে এসেছি। কেন? একটা বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ও কাজের জন্য আমার সাথে যেতে পারেনি, তাই আর কি কিনতে যাওয়া হয়নি। তুহিন হেসে বলে তুমি আমাকে কারো ফোন দিয়ে জানিয়ে দিতে, আমি তোমার সাথে যেতাম। কালকে যখন যাও আমাকে কল দিও তোমার আম্মুর ফোন দিয়ে, আমি তোমার সাথে যাব। এই শুনে মিষ্টি চোখ বড় বড় করে বলে আপনি সাথে যাবেন? যাব। আর কিছু কেনাকাটা আছে বিয়ের, দুজনে একসাথে না হয় কেনাকাটাটা শেষ করব। মিষ্টি দিবদায় পড়ে গেল, মাথায় রাদিফের কথাটা ঘুরপাক খাচ্ছে। এই ছেলে এগুলো শুনলে ওকে জ্যান্ত মাটিতে ফুতে ফেলবে। সেই দিন শুধু বলেছিল ওর হবু বরের সাথে কথা বলেছে, তাই ফোনটা নিজের বাবার কাছে দিয়ে দিতে বলেছে। মিষ্টি কি বোঝেনি রাদিফের কথা? বেশ বুঝেছে। মিষ্টির হাত পা ঠান্ডা হয়ে এলো। ওপাশ থেকে তুহিন হেসে বলে উঠে লজ্জা পাচ্ছ? কিচ্ছু হবে না, কেউ কিছু বলবে না। আর বিয়ের আগে ছেলেমেয়েরা তো বিয়ের কেনাকাটা করতে দেখা করবেই। মিষ্টি ছোট করে উত্তর দেয় কি আসছো তো? কখন? সকালে হবে না, কারণ আমি অফিসে থাকবো। বিকেলে বের হব, আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে নিয়ে যাব। ঠিক আছে। এখন কি করো? কিছু করছি না। আপনি কি করছেন? তুহিন মুস্কি এসে বলে এতক্ষণ তোমার কথাই বলছিলাম মায়ের সাথে। মিষ্টি হাসার চেষ্টা করে বলে আমার কথা বলছিলেন? জানো আমার মা তোমাকে খুব খুব পছন্দ হয়েছে, তার তো ইচ্ছে করছে এখনই তোমার বাড়িতে নিয়ে আসতে। কিন্তু বিয়েরও তো একটা ব্যাপার আছে তাই না? তবুও আমার মায়ের অনেক ইচ্ছা ছিল বিয়েটা ধুমধাম করে অনুষ্ঠান করবে। তুহিনের বলা কথাগুলো মিষ্টি শুনে যাচ্ছিল। পরক্ষণে মিষ্টির মাথায় এলো তুহিনের তো মা নেই, তাহলে তুহিন মায়ের কথা বলছে কেন? নাকি অন্য কাউকে মা বলে ডাকে? ভাবতে ভাবতে মিষ্টি ইতস্ত গলায় বলে আপনার তো মা বেঁচে নেই, তাহলে মা বলছেন কাকে? তুহিন গম্ভীর গলায় বলে কে বলেছে আমার মা বেঁচে নেই? আমার মা বেঁচে আছে, আমার সাথে আছে। মিষ্টি তুহিনের অনুভূতি বুঝতে পেরে আর কোনো প্রশ্ন করলো না। তুহিন বলে আমি কখনো মনে করিনি যে আমার মা নেই, মা আমার সাথে সাথেই থাকে। ও তোমার না কাজিন ছিল, কি যেন নাম, রাহা, ও কোথায়? আর তোমার ভাই রাজু বা কোথায়? তোমাদের বাড়িতে গেলাম, ওদেরও তো দেখতে পেলাম না। ওরা দুজনই আলাদা রয়েছে। আলাদা কিন্তু কেন? দুজনের বিয়ে করে অন্য জায়গায় রয়েছে। কি দুজন বিয়ে করেছে? ভালোই তো। ওরা বিয়ের দিন আসবে না? ওদের জানিয়েছি, ওরা বলেছে তো আসবেই। আসলেই ভালো হবে, দুই শালা শালির সাথে ভালোই মজা করা হবে। এই শুনে মিষ্টি খুব কষ্টে হাসে। তুহিনের সাথে আরো কথা বলতে ইচ্ছে করছে না, তাই বলে উঠে তাহলে এখন রাখি। তুহিন কপাল কুচকে উঠে বলে রাখবো কেন, কথা বলো। মিষ্টি বাহানা দিয়ে বলে না মানে আম্মু ফোনে কল দিয়েছে। এতক্ষণ কথা বলতে থাকলে কি ভাববে বলুন? তুহিন হেসে বলে কি ভাববে? কিছু ভাববে না। এখন যদি আমি তুমি সারা রাত সারাদিন কথা বলি, তিনি কেন, তোমার আর আমার বাড়ির লোক কেউই কিছু ভাববে না, বুঝতে পেরেছ? মিষ্টি মিনমিন করে বকতে থাকে। আর কিছুক্ষণ কথা হলে দুজনের মাঝে। এরপরে তুহিন কেটে দেয়। মিষ্টি হাফ ছেড়ে ফোন রেখে বসে থাকে। এরপর তার মায়ের ফোনটা দিতে রুম থেকে বের হয়। সাইমা চৌধুরী রুমে বসে নিজের গহনাগুলো গুছাচ্ছেন। এরই মাঝে মিষ্টি রুমে ঢুকে বলে আম্মু তোমার ফোন। সাইমা চৌধুরী বললেন দিয়ে যা। আর তোর ফোন কোথায়? মিষ্টি বিছানায় ফোন রেখে বলে হারিয়ে গিয়েছে, আর কালকেই কিনে নিব। এটা নিয়ে আর প্রশ্ন করে না তো। এই শুনে সাইমা চৌধুরী হেসে হেসে বললেন তাহলে আমার ফোনটাই নিয়ে যা। তুহিন যদি ফোন দেয় আবার। মিষ্টি মায়ের কথায় রেগে হন হন করে চলে গেল। নিজের রুমে এসে ধপ করে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসলো। নিজেকে বকতে লাগলো কেন যে কালকে রাদিফের ফোনটা ধরতে গেলাম, আরও নিজের ফোনটা হারালাম। মনে হচ্ছে নিজে আর দেশে আসবে না, আর আমার বিয়েও ভাঙবে না। বিয়ে তুহিনের সাথে হয়ে যাবে যদি কোনোদিন রাদিফকে পাই। দূর, আসবেই না তো আসবেই না। রাত 12টা। মিষ্টি ঘুমিয়ে পড়েছে প্রায়। হঠাৎই দরজার সামনে এসে কেউ হাত দিয়ে কড়া নাড়ে। মিষ্টি প্রথমে খেয়ালই নিল না, শুয়ে রইল। এরপরে যখন আবার শব্দ পায় তখন উঠে বসে, ওড়নাটা গায়ে জড়িয়ে নেমে যায়। মনে মনে বকতে থাকে নিশ্চয়ই ওই তুহিন আম্মুর ফোনে কল দিয়েছে, তাই হয়তো আর আম্মু এসেছে, না হলে কে আসবে এত রাতে। মিষ্টি দরজা খুলে দাঁড়ায়। রুবেল চৌধুরী এসেছেন। মিষ্টি বলে ছোট আপু তুমি এইখানে, কিছু বলবে? রুবেল চৌধুরী কিছু বললেন না। হাতে থাকা ফোনটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে বললেন এই নাও। মিষ্টি নিচু সুরে বলে থাক ছোট আব্বু নিয়ে যাও। রুবেল চৌধুরী গম্ভীর গলায় বললেন রাদীপ কলে আছে আর ফোনটা আমারই।
মিষ্টি তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে রুমের ভিতরে চলে আসে। মনে করেছিল হয়তো তার ফোনটা দিয়ে দিয়েছে, কিন্তু তা আর হলো কই। ফোনটা তার ছোট আব্বুরই। রুবেল চৌধুরী মিষ্টির যাওয়ার পানে তাকিয়ে হেসে চলে গেলেন। তিনি নিজের রুমে পা রাখতেই রুমানা চৌধুরী বললেন, কোথায় গিয়েছিলেন? রুবেল চৌধুরী বিছানায় বসতে বসতে বললেন, ঘুম আসছিল না তাই বাইরে গিয়েছিলাম, গিয়ে দেখি মিষ্টি জেগে আছে। পরে মিষ্টি বলল শুয়ে পড়তে। ও, ওই মেয়ে আবার জেগে জেগে কি করছে? রুবেল চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বললেন, এখন জেগে থেকে আর কি করবে? নিশ্চয়ই হবু বরের সাথে কথা বলছে। রুমানা চৌধুরী লম্বা শ্বাস ছেড়ে বললেন, তাই তো করবে। আমার রাদিফও তো ফিরে এলো না, এখন তো আর ওকেও বসিয়ে রাখা যায় না। হোক বিয়ে, মেয়েটা সুখী হলে হয়। আল্লাহর কাছে আর কিচ্ছুই চাই না। মিষ্টি রুমের দরজা লাগিয়ে দিয়ে ফোনটা নিয়ে বিছানায় বসে। এইদিকে রাগ হচ্ছে, আবার একদিকে অভিমান হচ্ছে। একদিকে রাগ হচ্ছে, আবার আরেকদিকে অভিমানও হচ্ছে রাদীপুর ওপর। তাই ফোন কানে নিয়ে অভিমানী কণ্ঠে বলে, হ্যালো রাদীপ ভাই, বলুন। রাদীপ কিছুক্ষণ চুপ করে রইল। এমনি রাগ উঠে আসে। তখন মিষ্টি ফোন ফিরিয়ে দিতে চেয়েছিল বলে আবার এখন মিষ্টির মুখে ভাই, আর আপনি শুনতে পেয়ে রাদীপ গম্ভীর গলা বলে, তুই যে আগে আমাকে ভাই বলতি, আমি তার জন্য তোকে যে আগে একটা চর মারতাম, তোর সেগুলো কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। রাদীপ চিবিয়ে চিবিয়ে বলে, তাহলে আবার কোন কারণে ভাই বলছি? তুই কি ভুলে গিয়েছিস? ভাগ্যই ভালো তুই সামনে নেই। ভাগ্য ভালো তুই সামনে নেই, না হলে ঠাসিয়ে চর মারতাম। মিষ্টি সাথে সাথে বলে, তুমি তো আসবে না, তাহলে ওইখান থেকে আমাকে হুমকি দিচ্ছ কেন? রাদীপ ধমকে উঠে বলে, চুপ বেয়াদব, মুখে মুখে তর্কে শিখেছিস? নিজেকে খুব বড়ই সেনা মনে করছিস তাই না? বাপের মতো হয়েছিস। এই বলে হুমকি দিচ্ছে, তোর জন্য আমি দূরে থাকবো, আবারও কষ্ট পাবো। তোর বিয়ে হবে অন্য কারোর সাথে, আমি সেটা দেখবো আর ফুলবো, তোকে কিছুই বলবো না তাই না? আমাকে পুতুল পেয়েছিস, আমার যখন ইচ্ছে তোকে হুমকি দিব। তুই বলার কে রে? নিজের থেকে তো কিছুই বলতে পারবি না, দুকরে দুকরে মরবি। আমাকেও মারবি ভেবেছিস তাই না? না, আমি তোকে মারবো। মিষ্টি নিচু গলায় বলে, তোমার কথা আমি বুঝতে পারছি না। তুমি আসছো না, আবার আমার ওপর অধিকার দেখাচ্ছ। কি করতে চাইছো তুমি? রাদীপ স্পষ্ট গলায় বলে, যা করার আমি করব, তোর শুনতে হবে না। বিয়ের দিন দেখতে পারবি। আর কি করছিস এখন? শুয়ে আছি। রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে, তোর হবু বরের সাথে কথা বলেছিস আজকে? মিষ্টি এই প্রশ্নের উত্তরটাই সাজিয়ে রেখেছিল, তাই বুকে সাহস নিয়ে বলে, না বলিনি তো। তুমি তো ফোন ছোট আব্বুকে দিয়ে দিতে বলেছিলে, তাই আমি দিয়ে দিয়েছি। আর কথা বলবো কি দিয়ে? রাদীপ বাঁকা হেসে বলে, ভেবে বলছিস তো আমি যদি পরে শুনতে পাই তুই কথা বলেছিস, তাহলে কিন্তু তুই জানিস কি করব? মিষ্টি শুকনো ঢোক গিলে বলে, যতই নিজে করা থাকুক না কেন, এই রাদীপের কাছে একবারে বেজা বিড়াল হয়ে যায়। মিষ্টি আমতা আমতা করে বলে, আসলে কল দিয়েছিল, কথাও বলেছি। ও পাশে রাদীপ হাসে। সে জানে আজ মিষ্টি তার হবু বরের সাথে কথা বলেছে। রাদীপ ফোনে কথা বলেছিল তার বাবার সাথে। রুবেল চৌধুরী তখন ডাইনিং রুমে বসেছিলেন, সাথে কথাও বলছিলেন। রুবেল চৌধুরী তখন ডাইনিং রুমে বসেছিলেন, ছেলের সাথে কথা বলছিল। ঠিক তখনই সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে বলা বলি করছিল, মিষ্টি তুহিনের সাথে কথা বলেছে। রাদীপ ঠান্ডা গলায় মিষ্টিকে বলে, তাহলে মিথ্যা বললি কেন? আর পরে সত্যি বললি কেন? আসলে মিথ্যা বলে মনে হয় সত্যি বলার দরকার, তাই। রাদীপ প্রশ্ন করে, তো কি কি কথা বলে তোর হবু বর? মিষ্টি খানিকটা রাগ নিয়ে বলে, কথায় কথায় হবু বর বর করেন কেন? আমার ভালো লাগে না। রাদীপ সুরে সুরে বলে, ও তুমি তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে আর আমি বললে ভালো লাগে না? কি কি বলেছে তাড়াতাড়ি বল। মিষ্টি থেমে থেমে বলে, ভালো মন্দ কথা বলেছে আর কালকে দেখা করতে বলেছে। রাদীপ ধীর কণ্ঠে বলে, তুই কি বলেছিলি যাবি কালকে? হ্যাঁ বলেছি। রাদীপ রেগে যায় না, বরং সুদানো গলায় বলে, তুই কি চাস বলতো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই বিয়েটা করতে চাচ্ছিস। আমায় বলে দে, তাহলে আমি এগোবো নয় এগোবো না। যার জন্য এত কষ্টে মা বাবার থেকে দূরে আছি, সেই যদি বিয়ের জন্য এক পা এগিয়ে থাকে, তাহলে আর এগোবো না ঠিক হবে না। তাহলে আর এগোনো ঠিক হবে না। রাদীপ মূলত কথাগুলো বলেছে মিষ্টির মুখে শুনতে যে, আমি এই বিয়ে করতে চাই না, তুমি প্লিজ ফিরে এসো। রাদীপ মিষ্টির মুখ থেকে একটা কথা শুনলে মন থেকে আরো সাহস পাবে। জানে মিষ্টি বিয়ে করতে চায় না, তবে সেটা মিষ্টির মুখ থেকে শুনতে চায়। মিষ্টি প্রায় কেঁদে দিয়েছে রাদীপের কথাগুলো শুনে। কান্না করতে করতে বলে, তোমার কি মনে হয় আমি বিয়ে করতে চাইছি? যদি তাই মনে হয় তাহলে হ্যাঁ, আমি বিয়ে করতে চাইছি। আর কি করব এখন? তুমি ফিরছো না এখনো, ওইখানে নিশ্চিন্তে বসে আছো, কিছু বলছো না। না বলছো মিষ্টি বিয়ে করিস না, বা বিয়ে নিয়ে ভালো মন্দ কিছুই কথাই বলছো না। আমার কি খারাপ লাগে না? খুব খারাপ লাগে, দম বন্ধ লাগছে। এইদিকে বিয়ের সবকিছুর প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমি তোমার কাছে এর আগে কিচ্ছু বলিনি, তবে এখন অনুরোধ করে বলছি তুমি কিছু করো। আমি বিয়ে করব না।